তাহলে আমরা যে অন্ন পাইলাম, বস্ত্র পাইলাম, শিল্প সামগ্রী, নাইলন, রেয়ন, কাগজ, সেলুলোজ, কাঠ, রাবার, এগুলো সবগুলো পাই কোত্থেকে? যেমন তারপর আসি, কালকেই ব্যাখ্যা করছি আমরা কয়লা, পেট্রোল এগুলো কোত্থেকে পাই? ওই যে মাটি চাপা পড়ছে 1000 বছর আগে উদ্ভিদগুলো, এগুলো আলটিমেটলি কিসে পরিণত হয়েছে? গ্যাসে পরিণত হয়, পেট্রোলে পরিণত হয়। এগুলো আমরা কয়লা হিসেবে পাচ্ছি, পেট্রোল হিসেবে পাচ্ছি, গ্যাস হিসেবে পাচ্ছি। তোমরা এই জিনিসটা আরও ভালো বুঝবা যখন তোমরা জৈব রসায়ন পড়বা। ওইখানে মাটির বিভিন্ন স্তরে ভাগ করা আছে, কোন জায়গায় কোনটা থাকে, কিভাবে আমরা এটা বিশুদ্ধকরণ করি। 9 যারা আছে তারা আরও বেশি ভালো পড়বে, কারণ তোমাদের ক্ষেত্রে ক্লাস 10 ক্ষেত্রে হচ্ছে যে বিশুদ্ধ করার চ্যাপ্টারটা নাই আর কি। গ্যাস, পেট্রোল, গ্যাস এগুলো কোত্থেকে আসলে বললাম, কারণ হচ্ছে 1000 বছর আগে যে গাছগুলো ভূমি ধর, এখন তোমরা শুনছো পাহাড় দস্ত, শুনছো যে পাহাড়টা ভেঙে, ধর এখানে আমার একটা ঘর ছিল, পাহাড়টা ভেঙে গিয়ে আমার ঘরের উপর পড়লো, তো ঘরের মধ্যে যে কাঠগুলো ছিল এগুলো উদ্ভিদ না, এগুলো যখন মাটি চাপা পড়ছে 1000 বছর পর গিয়ে এগুলো গ্যাসে পরিণত হয়েছে। গ্যাসগুলো আমরা অনেক বছর পর গিয়ে দেখি যে হ্যাঁ এই জায়গায় তো গ্যাস উঠতেছে, এইগুলো আমরা ইউজ করি। তাই সালোক সংশ্লেষণ না ঘটলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যেত, বিলুপ্ত হবে জীবজগৎ। সুতরাং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। তোমাকে এটা উদ্দীপকে লিখে দিবে, উদ্দীপকের গুরুত্ব ব্যাখ্যা করো। এইভাবে প্রশ্নটা দিবে যে নিচের লাইন, উদ্দীপকের সাহায্যে নিচের লাইনটি অর্থাৎ জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। এভাবেই লিখবে। এই পার্টটা আমি বললাম, এই পৃষ্ঠাটা তোমরা কয়েকবার রিডিং করে পরীক্ষার খাতা পর্যন্ত যতটুকু নিয়ে যেতে পারো। আর এমসিকিউর জন্য মনে রাখবা শুধুমাত্র এখানে এটা আর এগুলো এত দরকার নেই, ওষুধ টষুধ এগুলো দরকার নেই। তাহলে কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে অ্যাকর্ডিং টু দ্য বিজ্ঞান? আমি এখানে ধর্ম নিয়ে কথা বলবো না। 5 বিলিয়ন বছর আগে। তখনও বাতাসে কোনো অক্সিজেন ছিল না। তখন বাতাসে কোনো অক্সিজেন দূর কথা, ওখানে কোনো জীব ছিল না। তাহলে জীব কীভাবে সৃষ্টি হয়েছে? এগুলো হচ্ছে ইন্টারে পড়ব। একটা আছে হচ্ছে যে আরএনএ হাইপোথিসিস নামক একটা কথা আছে, যে সর্বপ্রথম জীব কিভাবে সৃষ্টি হয়েছে, এগুলোর পরে জানবা তোমরা ইন্টারে উঠলে। 5 বিলিয়ন গ্যাসীয় অক্সিজেন ছিল না। তো এটা তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখতে পারো, সর্বপ্রথম কোন জিনিসটা অক্সিজেন তৈরি করছে? এটার নাম বলা হয় সায়ানো ব্যাকটেরিয়া। সর্বপ্রথম অক্সিজেন সৃষ্টি করা বলে না, আসলে তৈরি করছে। এই সায়ানো ব্যাকটেরিয়ার অন্য একটা নাম আছে, বাংলায় বলে নীলাভ সবুজ শৈবাল। হ্যাঁ, নষ্টক বলে। হ্যাঁ, নষ্টক থেকে বেশিরভাগ হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল বলে। সর্বপ্রথম অক্সিজেন তৈরি করছে। এটা একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে এই প্রশ্নটা। তোমাদের বিভিন্ন রকম, আমি তো বলছি অলিম্পিয়াড যারা দিবা তাদের ক্ষেত্রে এইসব কোশ্চেনগুলো আসবে, ওদের জন্য আরও স্পেসিফিক বই আছে। তাহলে আমরা সালোক সংশ্লেষণ শেষ করছি। সালোক সংশ্লেষণের মূল জিনিসটা কি ছিল? সালোক সংশ্লেষণের মূল জিনিস ছিল হচ্ছে যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা। এখন রাসায়নিক শক্তিতে কিসের মধ্যে রাখবো? পরিণত করলাম, তো কিসের মধ্যে এখন রাখছি দেখি বলো। এই শক্তিটা এখন আমরা কোথায় নিয়ে রাখছি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে? গ্লুকোজ উৎপন্ন হয়েছে। গ্লুকোজের মধ্যে শক্তিটা আমরা কি করে রাখছি? জমিয়ে রাখছি। এই যে রাসায়নিক শক্তি এর মধ্যে বিদ্যমান। আমরা যে সূর্য থেকে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করলাম, এটা এখন কোথায় আছে? এটা আছে গ্লুকোজের মধ্যে আছে। তাহলে আমাদের শ্বসনের কাজ হচ্ছে যে এই গ্লুকোজ থেকে শক্তিটা বের করে আনা। সহজ বাংলায় বললে গ্লুকোজ থেকে এটিপি তৈরির প্রক্রিয়ার নামই বলা হয় শ্বসন। তাহলে শ্বসন
এত কম কেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11। জসিম, তোমার মাইকটা যদি কথা না বলো মিউট রাখিও, কারণ তোমার এখানে আওয়াজ আসতেছে। আচ্ছা, শ্বসন বলতে কি বুঝাইছি? শ্বসন বলতে বোঝাই, সহজ বাংলায় শ্বসন বলতে বুঝাইছি গ্লুকোজ থেকে এটিপি তৈরি করার প্রক্রিয়ার নাম। এটাকে বলা হয় রেসপিরেশন। কি বলা হয়? রেসপিরেশন। আচ্ছা বলো, শ্বসন বলতে আমরা নর্মালি কি বুঝি? আমরা মানুষরা বলি ও শ্বাস নিচ্ছে। শ্বাস নেওয়া বলতে অক্সিজেন গ্রহণ করতেছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে। একইভাবে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি এটা আসলে শ্বসন প্রক্রিয়ার জন্য গ্রহণ করি। শ্বসন প্রক্রিয়ার জন্য গ্রহণ করি এবং উৎপন্ন হয় কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা যে বলি শ্বাস নিচ্ছি, এই শ্বাস শব্দটা আসছে শ্বসন থেকে। শ্বসনের ইংরেজি কি? রেসপিরেশন। ইংরেজি নামটা একটু পড়বা, রেসপিরেশন। শ্বসন প্রক্রিয়ায় জন্য যে অক্সিজেন দরকার সেটা আমরা শ্বাসের মাধ্যমে গ্রহণ করি। তাহলে শ্বসন প্রক্রিয়া কাকে বলে? তোমরা আগের শ্রেণীতে তোমরা আসলে জানছো শ্বসন প্রক্রিয়া কাকে বলে? নতুন করে বললাম আজকে, কেউ তো বলতে পারো না শ্বসন কাকে বলে। তোমরা এখানে লিখছে যে আগের শ্রেণীতে তোমরা শ্বসন প্রক্রিয়া কাকে বলে জানছো। এখানে লিখছে সংজ্ঞা, শ্বসনের ফলে দেহে যে বৃদ্ধি সাধন হয় এবং দেহ শক্তি পায় সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জেনেছ। এই অধ্যায়ে আর একটু বিস্তারিত আকারে আমরা জানবো। তাহলে কেন আমাদের দেহে শক্তি দরকার? শক্তি দরকার কারণ আমাদের জীবন ধারণ, যেমন চলন, ক্ষয়পূরণ, বৃদ্ধি, জনন প্রভৃতি জৈবিক কাজগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য শক্তির প্রয়োজন। আচ্ছা আসি এখন যে প্রত্যেকটা লাইনকে, এখন প্রত্যেকটা শব্দকে ব্যাখ্যা করব। জীবের জীবন ধারণ। জীবন বলতে কি বুঝেছে? চলন। আমরা হাঁটা চালা করতে আমাদের শক্তি দরকার। ক্ষয়পূরণ জিনিসটা কি? ধরো আমার একটা হাতের এই জায়গায় কেটে গেলাম, তো এটা কি পূরণ করতে হবে না? আমরা জানি কাটা জায়গাটা তো কিছুদিন পর আবার ফিল আপ হয়ে যায়। তাহলে এই যে ফিল আপ হচ্ছে এটাকে আমার পূরণ করতে হবে, এটাকে বলে ক্ষয়পূরণ। তারপর আমরা ছোটোবেলায় যেরকম ছিলাম এখনও কি সেম অবস্থায় আছি? না, আমরা বৃদ্ধি পাইছি। বৃদ্ধি, জনন প্রভৃতি জৈবিক কাজ বলতে কি বোঝায়? জৈবিক কাজ বলতে বোঝায় জীবের কাজগুলোকে জৈবিক কাজ বলে। যেমনি জৈব রাসায়নিক বিক্রিয়া তেমনই জৈবিক কাজ বলতে বোঝায় জীবের মধ্যে সংগঠিত বিক্রিয়া। এগুলো করার জন্য আমার কি দরকার? শক্তির দরকার। তো শক্তির প্রধান উৎস সূর্যালোক। আমরা সেই সূর্যালোক থেকে শক্তিগুলোকে খাদ্যবস্তুর স্থিতিশক্তি, আমরা পড়ছিলাম গতিশক্তি, আমরা পড়ি না বা পড়ব যে শক্তি বিভিন্ন রূপে থাকে। তো শক্তি যখন জমা থাকে তখন তাকে বলা হয় স্থিতিশক্তি। শক্তি যখন জমা থাকে তখন তাকে বলা হয় স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি। খাদ্যের মধ্যে এই সঞ্চিত শক্তি মানে উদ্ভিদ আচ্ছা আমি লিখি, তোমরা পড়াশোনায় মনোযোগ না দিয়ে প্রশ্ন নিয়ে কেন ঘোরাঘুরি করতেছো বুঝলাম না। তাহলে দেখো কি বললাম আমরা, সৌর শক্তি এটা খাদ্যে স্থিতিশক্তি হিসেবে অবস্থান করে। এই স্থিতিশক্তি এখন খাদ্যের মধ্যে আছে। এই খাদ্যটা আমরা খেলাম, খাদ্যটা যখন আমরা খাওয়ার পরে শ্বসনের সময় জীবদেহে স্থিতিশক্তি কিসে পরিণত হবে? এটিপি হিসেবে তাপরূপে মুক্ত হবে এবং জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগান। শারীরবৃত্তীয় কাজ বলতে বলতে আমাদের দৈহিক যে কাজগুলো আমরা করি, হাঁটা চলা, খাওয়া দাওয়া, সব কাজকে। তাহলে শ্বসন বলতে এখন সরকার যাতে কাস্ত্রবুদ্ধ ছাড়াও এখন শ্বসন কি শুধুমাত্র সরকার থেকে হবে? না। তাহলে শ্বসন বলতে আসলে তাহলে কি বলছি? শ্বসন বলতে বুঝাইছিলাম যে গ্লুকোজ থেকে এটিপি। তাহলে বলবা যে ভাই আমরা যে প্রোটিন খাইলাম, লিপিড খাইলাম, এগুলো কি হবে? তুমি প্রোটিন খাও আর লিপিড খাও, প্রোটিন বা লিপিড সব আলটিমেটলি গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজ থেকে এটিপিতে পরিণত হয়। বোঝা গেল? আমরা যে প্রোটিন লিপিড খাই এগুলো আলটিমেটলি গ্লুকোজে পরিণত হয়। কিভাবে পরিণত হয়? এগুলোর নাম কি? এখন এগুলোর নাম আছে, নাম বলি, সেটার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা তোমাদের একটা নাম দেখাই তাহলে বুঝবা। গ্লুকোনিওজেনেসিস। এখন শব্দটাকে ভাঙি। গ্লুকো শব্দের অর্থ গ্লুকোজ,
নিও শব্দের অর্থ হচ্ছে নতুন। নিউ শব্দের হচ্ছে নতুন। জেন শব্দের অর্থ বলছি কিনা বলি, জেন শব্দের অর্থ বলি নাই, জেন শব্দের অর্থ তৈরি করা, জেন শব্দের অর্থ তৈরি। সি শব্দের অর্থ প্রক্রিয়া। তো এটা দিয়ে কি বুঝাইছিলাম? নতুন গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। নতুন গ্লুকোজ আমরা কোত্থেকে তৈরি করব? নতুন গ্লুকোজ আমরা তৈরি করব প্রোটিন এবং লিপিড থেকে। প্রোটিন এবং লিপিড থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়ার নামকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এই যে সিস বারবার আসতেছে, শন বারবার আসবে, এগুলো তোমাদের বলছিলাম খাতায় লিখে রাখতে। আচ্ছা, এটা আমি কালকে খুঁজে পাইছি, এটা আমার কাছে আছে, এই যে এখানে অনেক লেখা আছে, আমি দিয়ে দিব আজকে। সাইট শব্দের অর্থ কি, স্ফিয়ার শব্দের অর্থ কি, উল শব্দের অর্থ কি, মাইক্রো শব্দের অর্থ কি, এটা আমার কাছে আছে, দিয়ে দিব। আর আমি যদি ক্লাসে বলি যে আমি এটা জিনিসটা দিয়ে দেবো, কিন্তু ভুলে হয়তো দিই নাই, তাহলে কেউ একজন আমাকে মনে করে দেয়, কারণ আমার তো এত কিছু কাজের মধ্যে মনে থাকে না যেটা বলছিলাম, এখন ক্লাস শেষে এটা ভুলে যাইতেও পারি, তাই একটু মনে করে দিও কেউ পারলে, যদি না দিই আর কি। সাধারণত শ্বসন কখন ঘটে? শ্বসন ঘটে 2 বা রাত্রি 24 ঘন্টা। তারপর আসে হচ্ছে যে তবে কোথায় শ্বসন বেশি ঘটে? শ্বসন বেশি করে হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। বর্ধিষ্ণু বলতে বোঝাই বৃদ্ধিপ্রাপ্ত অঞ্চল। কোথায়? ফুল ও পাতার কুড়ি, অঙ্কুরিত বীজ, মূল ও কাণ্ডের অগ্রভাগ। কারণ এগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। মূল ও কাণ্ডের অগ্রভাগ, কারণ আমরা একটা মূল তার এখানে বসে থাকবে না, ধর একটা কাণ্ড এতটুকু তার অফ থাকবে না, এর প্রান্তেরগুলো তো আস্তে আস্তে বৃদ্ধি পাবে, তো এটাকে বলা হয় অগ্রভাগ। তো অগ্রভাবে শ্বসন বেশি হবে, কারণ এখানে কাজ বেশি, যেখানে কাজ বেশি সেখানে শ্বসন বেশি। তাহলে কোথায় কোথায় বেশি, এগুলোই পরীক্ষার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ফুল ও পাতার কুড়ি, অঙ্কুরিত বীজ, মূল ও কাণ্ডের অগ্রভাগ, এখানে শ্বসন হার অনেক 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 বেশি। এরপর সবচেয়ে বেশি পড়াশোনার বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এখানে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। ভাই এত কিছুর মধ্যে তোমাদের পড়ার জিনিস, মানে মনে রাখার জিনিস বেসিক হলো 2টা জিনিস। শ্বসন দিন রাত্রি 24 ঘন্টা ঘটে। শ্বসন কোথায় ঘটে? শ্বসন ঘটে হচ্ছে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পড়া। এখানে খাদ্যবস্তু কি হয়? জারিত করে, সরল দ্রবে পরিণত করে এবং শক্তি উৎপন্ন করে। তাহলে তোমরা বলতে পারো শ্বসন কাকে বলে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহ যৌগিক খাদ্যবস্তু জারিত করে, সরল দ্রবে পরিণত করে এবং শক্তি উৎপন্ন করে। আমরা তো বললাম আমরা গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন করতেছি, এই প্রক্রিয়ার নামই শ্বসন। ভাইয়া জারিত মানে কি? জারণ মানে ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছাড়ন। তাহলে এখানে ইলেকট্রন ছাড়ন গ্রহণ হয়, এটাকে জারণ বলে। খাদ্যবস্তু, কারণ ইলেকট্রন পারাপার, যখন যেখানে ইলেকট্রন আদান প্রদান সেখানেই বিক্রিয়া, সেখানে শক্তি খরচ বা উৎপাদন। কারণ তোমরা পানি, আমরা দেখাইছিলাম না, পানি ভাঙলে ওখান থেকে 2টা ইলেকট্রন মুক্ত হয়েছে, তাহলে এখান থেকে শক্তি পাইলাম, এই শক্তিটা দিয়ে আমরা এটিপি বানাইলাম। বুঝতে পারলা? জারণ বলতে বুঝাইছে জারিত হওয়া বা ইলেকট্রনের আদান প্রদান। তোমরা জারণ বিজারণ বললে তখন আরো জানতে পারবা। আপাতত মনে রাখো কি ঘটে? জারিত হয়। খাদ্যবস্তু কি হয়? জারিত হয়। খাদ্যবস্তু কি হয়? জারিত হয়। খাদ্যবস্তু কি হয়? জারিত হয়। শ্বসনের প্রকারভেদ। আমরা আজকের মূল পড়ায় আসি। কয় মিনিট হয়েছে? 10:22 হয়ে গেছে। আমরা 40-এ শুরু করছি, 10:40 পর্যন্ত পড়ব। শ্বসনের প্রকারভেদ। আচ্ছা, শ্বসনের প্রকারভেদ। 1 নাম্বার সবাত শ্বসন। এটাতে অক্সিজেন অবশ্যই প্রয়োজন। তাহলে সবাত শ্বসনের কাজ কি? সবাত শ্বসনে কি হয়? সবাত শ্বসনে হচ্ছে যে অক্সিজেন মাস্ট লাগবে, অক্সিজেন মাস্ট লাগবে, অক্সিজেন মাস্ট লাগবে। সবাত শ্বসনে হচ্ছে, এটাকে বলা হয় অ্যারোবিক। অ্যারোবিক শব্দটা কোত্থেকে আসছে এখন আমরা ব্যাখ্যা করি। অ্যারোবিক শব্দটা আসছে, এই অ্যারো শব্দের অর্থটা হলো এয়ার। তাহলে এয়ার বলতে কি বুঝালাম? এখানে অক্সিজেন। তাহলে এয়ার থেকে অ্যারোবিক শব্দটা আসছে যে প্রক্রিয়ায় অক্সিজেনের অবশ্যই প্রয়োজন এবং শ্বসনিক বস্তু হিসেবে আমরা কি ইউজ করি?
রাসায়নিক বস্তু হিসেবে আমরা শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সম্পূর্ণরূপে কি করছি আমি বললাম জারিত করি। কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাকে বলা হয় সবাত শোষণ। সবাত শোষণ স্বাভাবিক, আমাদের দেহে স্বাভাবিক, উদ্ভিদ এবং প্রাণীর জন্য স্বাভাবিক। কিন্তু যারা ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, এদের ক্ষেত্রে সবাত শোষণ ঘটে না, কারণ তারা অক্সিজেন, তাদের তো কি নাই, পত্ররন্ধ্র নাই। আমরা যেমন আমাদের দুইটা নাকের মধ্যে দুইটা ছিদ্র আছে, আমি অক্সিজেন গ্রহণ করতে পারতেছি, তেমনি উদ্ভিদের পত্ররন্ধ্র আছে যেটার মাধ্যমে সে অক্সিজেন গ্রহণ করতে পারে। তোমরা এগুলো চাইলে করতে পারো, আমি তো মানা করি না। এখন তোমরা যদি আমাকে একজনে পুরা সবগুলো লিখে ছবি দিছে যে ভাই আমি লিখছি, এখন যে যেভাবে ইউজ করতে, যে যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি। আমি তো বললাম সবাইগুলো লিখবা, লিখার পর এখন যদি তোমরা ফেসবুকে পোস্ট করতে পারো অবশ্যই ভালো, তাহলে অন্যরাও দেখবো, অন্যরা একটু অনুপ্রাণিত হবে। তাহলে সবাত শোষণ বলতে কি বোঝালাম? যে প্রক্রিয়ায়, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে, তাহলে অক্সিজেনের কি পড়লো? প্রয়োজন পড়ছে। এবং রাসায়নিক বস্তু হিসেবে আমরা কি ইউজ করব? রাসায়নিক বস্তু হিসেবে আমরা মূলত ইউজ করি শর্করা, পাশাপাশি আর কি প্রোটিন, লিপিড এবং বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড। প্রোটিন, লিপিড কিভাবে ইউজ করে আমি ব্যাখ্যা দিছি। প্রোটিন, লিপিড আলটিমেটলি পরিণত হবে শর্করাতে, এবং এই শর্করাটাই আসলে তোমার সবাত শোষণ ঘটাবে। এই সবাত শোষণের বিক্রিয়াটা সবাই মুখস্থ লিখবা। বললাম না এগুলো কত, এখানে 12 কেন হয়েছে, 6 কেন হয়েছে, এগুলোর ব্যাখ্যা তুমি পাবা পরে, যখন তুমি এটা জারণ বিজারণ করতে পারবা, কিন্তু নর্মালি তুমি এটা পারো না। এখানে কি হয়, 6, এখানে গ্লুকোজে কয়টা কার্বন? 6টা কার্বন। 6টা কার্বনকে জারিত করার জন্য কয়টা অক্সিজেন লাগবে? 6টা অক্সিজেন লাগবে। এটা করার পরে যেহেতু 6টা কার্বন জারিত হয়ে 6টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কয়টা? 6টা কার্বনকে 6টা অক্সিজেন জারিত করে 6টা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, এবং আলটিমেটলি 686 কিলো ক্যালোরি বা পার মোল, অর্থাৎ ওই 1 মোল গ্লুকোজ থেকে এটার অর্থ হলো এই জিনিসটার অর্থ হলো 1 মোল গ্লুকোজ থেকে 68 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। কিন্তু তোমাদের এখানে তো এটিপির কথা বলা নাই, তাহলে কয়টা এটিপি? 36 এটিপি অ্যাকর্ডিং টু দ্য আধুনিক নিয়ম। যদি বলি প্রাচীনকালের নিয়ম, তখন বলবো যে 38। যদি বলি আধুনিক নিয়মে কয়টা এটিপি উৎপন্ন হয়, তোমরা বলবা 36, অর্থাৎ 36টা এটিপি। পুরাতন নিয়ম বললে 38টা। তাহলে সবাত শোষণে কি পাইলাম? এখানে লিখছে 38টা। এই যে তোমাদের বই 38 লেখা, তোমরা 38কে প্রেফার করবা, কিন্তু আমাদের বই লেখা আছে হচ্ছে যে আধুনিক নিয়ম অনুসারে 36। আর মানে আমরা মেডিকেলের বই যখন পড়ি, মেডিকেলে এই পড়াগুলো আছে, মানে এই পড়াগুলো আমাদের তাও আবার পড়তে হয়। ওখানে লেখা আছে 36টা, এবং ব্যাখ্যাও দিয়ে আছে আর কি। তোমাদের বইতে এরকম দিতে পারবে না আপাতত, তোমরা এতটুকু পড়ো। কয়টা কার্বন ডাইঅক্সাইড ইউজ করলাম? সর্বমোট 6টা কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং 38টা এটিপি উৎপন্ন হয়। অবাত শোষণ কি তাহলে? অবাত শোষণ বলতে বোঝায় যেখানে অক্সিজেনের অনুপস্থিতিতে। অবাত শোষণ হচ্ছে কি যেখানে অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। যেমন আচ্ছা, এটার নাম কি? আচ্ছা, এখন আসি অ্যানারোবিক। ওইটা ছিল অ্যারোবিক। যখন জীববিজ্ঞানের কোনো এ অথবা এন বসে, তখন না শব্দ বোঝায়। তাহলে এ অথবা এন দিয়ে বোঝায় না বোধক। এ অথবা এন দিয়ে বোঝায় না বোধক। যে অ্যানারোবিক বলতে বোঝাইছে বাতাস নাই। বাতাস নাই বলতে কি? এখানে বাতাস নাই বোঝায় না, এখানে বোঝায় অক্সিজেন নাই। তাহলে অ্যানারোবিক রেসপিরেশন বলতে বোঝায় যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, তাকে অবাত শোষণ বলে। এখানে রাসায়নিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভেতরকার এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয়। ওইখানে ছিল সম্পূর্ণ জারণ, আর এখানে ছিল আংশিক জারণ। এই দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সম্পূর্ণ জারণ, একটা হচ্ছে আংশিক জারণ। বিভিন্ন প্রকার যৌগ যেমন ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, সাথে কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়। শক্তিটা কত? 2টা এটিপি। এটা বইয়ে থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই লিখতে পারো। এটা হচ্ছে 2টা এটিপি উৎপন্ন হয়। এখন বলো, তোমরা শুনছো না যে পচা বাদ দিয়ে মদ বানাই? পচা বাদ দিয়ে মদ বানাই।
এই মদটা হয় হচ্ছে অবাত শ্বসনের কারণে। এই যে ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল মানে হচ্ছে মদ, আমরা যে মদ বলি বাংলা মদ বলে আর কি, এই ইথাইল অ্যালকোহল শব্দটা হচ্ছে মদ, বাংলা ভাষায় আমরা অ্যালকোহলকে মদ বলি। সাথে আরও কি উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিডোসিস। এখন বলো আর একটা এক্সাম্পল দিই, তুমি যখন স্কুলের মাঠে বা খেলা করার সময় অনেক বেশি দৌড়াও তখন তোমার পা ব্যথা করে, কিন্তু তুমি যখন হাঁটো, নর্মাল হাঁটো, তখন কিন্তু পা ব্যথা করে না। এটা কেন হয়? এটা কারণ হচ্ছে যে নর্মাল হাঁটা বলছি আমি, বেশি হাঁটা বলি না, যখন তুমি হাঁটো তখন অক্সিজেন আমার বডি যথেষ্ট নিতে পারে, যথেষ্ট শ্বসন শ্বাসক্রিয়া নিতে পারে, যথেষ্ট শ্বাস নিতে পারে। কিন্তু যখন আমি দৌড়াচ্ছি তখন অক্সিজেন যথেষ্ট পরিমাণ শ্বাস নিতে, আমাদের বডি যথেষ্ট পরিমাণ শ্বাস নিতে পারে না। যখন যথেষ্ট পরিমাণ শ্বাস নিতে পারে না তখন কি হয়? তখন সবাত শ্বসন না ঘটে কি ঘটবে? তখন সবাত না ঘটে অবাত ঘটবে। তো অবাত শ্বসনে কি উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। আর ল্যাকটিক অ্যাসিড হলে, এটা একটা অ্যাসিড, অ্যাসিড হলে আমাদের দেহে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, তখন এগুলো হচ্ছে আমাদের দেহে যে নার্ভগুলো আছে এগুলোর উপর গিয়ে হচ্ছে সে গুঁথা দিবে। এই নার্ভগুলোর মানে আমরা হাতে পায়ে যখন ব্যাট দিয়ে আঘাত করি তখন ব্যথা পাই কেন? আমাদের হাতে যে নার্ভগুলো আছে ওগুলোর উপর আঘাত পড়ে, আঘাত পাওয়ার কারণে আমাদের মাথায় গিয়ে অনুভব হয় যে আমি হাতে ব্যথা পাচ্ছি। তো যখন অবাত শ্বসন হবে তখন আমার ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, অ্যাসিডের পরিমাণ জেলে আমাদের দেহতে অ্যাসিডোসিস হবে। আচ্ছা, তো এত ডিটেলসে না যাই, এতটুকু বলে অবাত শ্বসনে আমাদের ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, এই ল্যাকটিক অ্যাসিডের কারণে আমরা মাঝে মাঝে ব্যথা অনুভব করি। আচ্ছা, ল্যাকটিক অ্যাসিডের কারণে, তাহলে এটা কি গ্লুকোজের এনজাইম আংশিক জারণ হয়ে ল্যাকটিক অ্যাসিডের কাজ কি? ল্যাকটিক অ্যাসিড একটা অ্যাসিড, এটা কোথায় পাওয়া যায়? এটা যদি আমি একদম স্পেসিফিকভাবে বলি, আমরা যে দুধ খাই, দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে। কাজ তোমার আমাদের শরীরে যদি পিঁপড়া কামড় দেয় তাহলে পিঁপড়ার মুখ থেকে ল্যাকটিক অ্যাসিড নিঃসৃত হয়। আমাদের শরীরে পিঁপড়া কামড় দিলে কি ফর্মিক অ্যাসিড নাকি ল্যাকটিক অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিডই তো মনে হয়। পিঁপড়ার ক্ষেত্রে থাকে ফর্মিক অ্যাসিড। আচ্ছা, দেখে এটা তো দেখে বলি আমাকে, যদি আবার পাও তাহলে বলিও। এগুলো কখনো পড়ছি মনে হচ্ছে না পিঁপড়ার কামড় দিলে ল্যাকটিক অ্যাসিড। তোমার এতটুকু ফর্মিক অ্যাসিড জানি পিঁপড়ার ক্ষেত্রে। তাহলে দেখো, অবাত শ্বসনে তোমার এমসিকিউর জন্য আমি বারবার বলতেছি, তোমরা অনেকেই দেখলাম হচ্ছে কি নোটের পিছনে দৌড়াও, নোট নোট নোট। আমার কেন জানি নোট দিয়ে কী করবো? আমি তো বইয়ের যা লাইন এগুলি আমার পরীক্ষা আসবে এবং সৃজনশীলতা তোমাদের বুঝাই দিব। কিন্তু এখানে ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, তোমরা এগুলো বারবার বলতেছি কেন? এগুলো এমসিকিউতে আসবে। অবাত শ্বসনে কোনটি উৎপন্ন হয়? অবাত শ্বসনে কি আংশিক জারণ ঘটে নাকি সম্পূর্ণ জারণ ঘটে? অবাত শ্বসনে কি অক্সিজেন প্রয়োজন হয় নাকি অক্সিজেন প্রয়োজন হয় না? অবাত শ্বসনে কয়টা টিপি উৎপন্ন হয়? 2টা টিপি উৎপন্ন হয়। এগুলো তো বইয়ে আছে, আবার নোটের পেছনে দৌড়াও, এটা আসলে জানি না কেন। কোথায় ঘটে? ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে অবাত শ্বসন ঘটে। তাহলে এটা একটা এমসিকিউ। ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে অবাত শ্বসন ঘটে। আমি আর একটা কিন্তু কথা বলে ফেলছি, যখন আমরা অতিরিক্ত দৌড়াই তখন আমাদের ক্ষেত্রে অবাত শ্বসন ঘটে। এরপর মাথার একটা সবার এই অধ্যায়ের একটাই প্রবলেম, এই সাইকেলটা বুঝো না, এই সাইকেলটা কঠিন লাগে, এই সাইকেলটা বুঝি না। এখন এই সাইকেলটা কেন বুঝো না? তোমরা কেন বুঝো না? কারণ হচ্ছে তোমরা ভিতরের জিনিস জানো না। আমি যদি বলি যে হ্যাঁ পানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করি, কতটা বললাম, তখন তুমি জিজ্ঞেস করো ভাই কেমনে উৎপাদন করি। এখন আমি যদি তোমাকে কেমনের উত্তর না দিই, তুমি আর ওই জিনিসটা ভালো লাগবে না। ঠিক একইভাবে এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হইলো, আমি জাস্ট বলে দিলাম যে উৎপন্ন হইলো, তুমি ভিতরে কী হয়েছে এটা জানো না, এই জন্যই তোমার এই জিনিসটা আসলে ভালো লাগে না। তাও আমাদের কি করতে হবে? আমাদের তো পড়তে হবে। এখন আমরা যদি একদম গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পড়তে যাই, এখন ভেঙে ভেঙে পড়তে যাই, তাহলে তোমার এসএসসিতে আর পড়ার দরকার নেই। যতটুকু শর্টকাট করে বলা যায় আমি বলার চেষ্টা করব। তাহলে সবাত শ্বসনের ধাপ কয়টা? সবাত শ্বসনের ধাপ হচ্ছে 4টা। সবাত শ্বসনের ধাপ কয়টা? 4টি। তাহলে 1 নাম্বার ধাপ নাম কি বলো? আচ্ছা, আমি একটা কাজ করি তাহলে আরো ভালো হবে, বারবার এরকম না করে রায়ান ভাইয়ের মতো যাই।
সবাত শোষণের ধাপ 1 হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস স্থান কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। এখন প্রশ্ন হলো কেন ভাই সাইটোপ্লাজমে ঘটে, কেন এখনো সাইটোপ্লাজমে আসে? ধরো আমি একটা কথা বলি, আমরা এটা তো সুন্দর হচ্ছে না, আমরা খাবার খেলাম, আমরা হচ্ছে খাবার খেলাম, খাদ্য এখানে কি আছে? শর্করাটা আছে। আমরা খাবার খেলাম, এটা হচ্ছে আমার পাকস্থলী দিয়ে, এই পাকস্থলী দিয়ে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র হয়ে আমাদের কি বলে পায়ুছিদ্র দিয়ে আসতেছে। এই যে এখানে এগুলো পরিপাক হলো, পরিপাক হওয়ার ফলে যখন শর্করাগুলো আমাদের এই দিক দিয়ে যাচ্ছে, তখন এদিকের ব্লাড ভেসেল যেগুলো আছে আমাদের রক্তনালীতে এই যে শর্করাগুলো প্রবেশ করছে। তো রক্তগুলো যখন সারা দেহে ছড়িয়ে গেছে, সারা দেহের কোষগুলোর এগুলো সারা দেহের কোষ, এটা কোষ এদিক দিয়ে যাওয়ার সময় আমাদের এখানে গ্লুকোজগুলো দিয়ে যাচ্ছে। তাহলে বলো গ্লুকোজের সর্বপ্রথম কোথায় যাবে? সাইটোপ্লাজমে যাবে না? যে আমার খাবারটা খেলাম, খাওয়ার পরে এটা হচ্ছে আমার অন্ননালী, বা আমরা বলি হচ্ছে ইসোফেগাস, অন্ননালীর মাধ্যমে এটা হচ্ছে আমার পাকস্থলীর ভেতর দিয়ে যাওয়ার সময় এদিকে যাই। এগুলো তোমাদের হচ্ছে যখন আমি ওই চ্যাপ্টারগুলো পড়াবো তখন এগুলো, আজকে একটা অ্যানিমেশন ভিডিও দিছে না, ওই অ্যাপটাও দিয়ে দিব, যাদের ওই অ্যাপটা লাগবে ওইটাও দিয়ে দিব, এবং ওই অ্যানিমেশন ভিডিওটাও দেখাই দিব, তাহলে আরও ভালো বুঝবা। তাহলে এই পাকস্থলীর ভিতর দিয়ে যখন যাওয়ার সময় এখানে পরিপাক হবে। আমরা কি সরাসরি শর্করা খাই? আমরা তো সরাসরি শর্করা খাই না, আমরা খাই হচ্ছে কি ভাত। এই ভাত থেকে শর্করা উৎপন্ন করার জন্য যেই কাজগুলো করবে এগুলো হবে এখানে পাকস্থলীর মধ্যে ভাঙাচোরা হবে, হওয়ার পরে শর্করা উৎপন্ন হইলো। এই শর্করা এখন ব্লাডে ঢুকবে, আমাদের ব্লাড ভেসেলগুলো যখন পুরা বডিতে ছড়াই যাবে, তখন আমাদের কোষগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় গ্লুকোজগুলোকে দিয়ে যাবে গা, এই তোমরা গ্লুকোজ নাও। তাই গ্লুকোজটা এখন সর্বপ্রথম কোথায় আছে? সাইটোপ্লাজমে আছে। টাকা কোষের জন্য তো টাকা লাগে না, কোষের তো গ্লুকোজ লাগে, কোষ টাকা খুঁজে না। আমাদের না টাকা দরকার, কোষের হচ্ছে গ্লুকোজ দরকার। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা এখন কোথা থেকে শুরু হচ্ছে? জন্য সাইটোপ্লাজম থেকে শুরু হচ্ছে। এখানে কি হয় আমি বলেই ফেললাম, এখানে এখনো বর্তমানে আমরা কোথায় আছি? গ্লুকোজে আসি। এই গ্লুকোজ থেকে কয়েকটা ধাপে উৎপন্ন হয় হচ্ছে গ্লুকোজ। কয় কারণ বিশিষ্ট দেখি বলো তো, 6 কার্বন বিশিষ্ট। 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ। তোমাদের প্রক্রিয়াটা দেখাই। গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট। এই গ্লুকোজটা 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ থেকে অনেক জটিল প্রক্রিয়াটা তোমাদের দেখাচ্ছে একটু। একটা জটিল প্রক্রিয়ায় এই দেখো অনেক বড় একটা প্রক্রিয়া, এটা তো তোমরা এখন মুখস্থ করতে পারবে না। এই গ্লুকোজ ফ্রুক্টোজে পরিণত হয়, ফ্রুক্টোজ থেকে হেক্সোজে পরিণত, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ থেকে অনেক লম্বা কিছু। গ্লুকোজটা আলটিমেটলি পাইরুভেটে পরিণত হয়। আমাদের এই মাঝখানের জিনিসগুলো এসএসসিতে লাগে না, এগুলো এইচএসসির পড়া। তাহলে গ্লুকোজ থেকে কিসে পরিণত হবে? পাইরুভেটে পরিণত হবে। গ্লুকোজ থেকে কিসে পরিণত হবে? পাইরুভেটে। পাইরুভেটটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। গ্লুকোজ 6 কার্বন, কিন্তু পাইরুভেট কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন। তাহলে কয় অণু হবে বলো তো? 6 থেকে 3 করলাম, তাহলে আমি যদি 6কে ভাঙি, 2 দিয়ে ভাগ করি, তাহলে 3 বিশিষ্ট কয়টা হইতে হবে? 3 মিলে 6 হবে না? তাহলে কয়টা পাইরুভিক অ্যাসিড পাবো? যেহেতু একটা পাইরুভিক 3 কার্বন বিশিষ্ট, তাহলে আমাকে যদি 6 কার্বন পাইতে চাই তাহলে 2 অণু। এখানে খরচ হবে 2টা এটিপি। আমি যেভাবে লিখতেছি এভাবে চাইলে লিখতে পারো। উৎপন্ন হবে
4টা এটিপি, দুইটা NADPH2। তাহলে এখন যদি জিজ্ঞেস করি নিট কয়টা এটিপি, নিট এটিপি উৎপন্ন, নিট উৎপাদন 4টা এটিপি উৎপন্ন করছি, 2টা ক্রস করছি, তাহলে 2টা এটিপি উৎপন্ন হলো আমার নিট, আর সাথে 2টা NADPH2 উৎপন্ন হইল। বোঝা গেল? এখন এই NADPH গুলো আমরা অন্য জায়গায় যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ঢুকাবো তখন হচ্ছে আবার এটিপিতে পরিণত করবো, কিন্তু এগুলো পরের কথা। এই যে এখানে এই অবস্থায় এটিপি উৎপন্ন হয়েছে, এটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এখানে আমি পি যুক্ত করছি, এটাকে বলা হয় ফসফোরাইলেশন। সাবস্ট্রেট বলতে বোঝা হচ্ছে বিক্রিয়ক অবস্থাতে, মানে বিক্রিয়ক অবস্থাতে আমি এটিপি উৎপন্ন করছি, এটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে আমরা বইয়ে যাই কি কি বলছে, এগুলো পাইছি কিনা দেখি। বইয়ে লিখছে হচ্ছে যে তোমার গ্লাইকোলাইসিস, এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জারিত হয়ে, তাহলে দেখো এখানে আমি তো তোমাকে দেখাইলাম এই পুরো প্রক্রিয়াটা, বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় জারিত হয়ে, আবার বলতেছি এখানে জারিত হয়ে শব্দটা বারবার ইন্ডিকেট করতেছি, জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এই ধাপে 4 অণু এটিপি, মাঝখানে 2 অণু খরচ হয়ে যায় এবং 2 অণু NADPH উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় কোনো অক্সিজেন প্রয়োজন হয় না। যেহেতু কোনো অক্সিজেন প্রয়োজন হয় না, তাহলে এটা সবাত এবং অবাত 2 ক্ষেত্রেই ঘটে। তাহলে এখানে লিখতে পারো কাদের ঘটে, কোন প্রক্রিয়ায় ঘটে, কোন শ্বসনে ঘটে। উত্তর সবাত অবাত 2টার ক্ষেত্রে। নিট উৎপাদন কোথায় ঘটে? তাহলে তোমাদের পরীক্ষায় এটা লিখলেও কিন্তু হয়ে যাবে, আমি যেভাবে লিখে দিছি এভাবে লিখলে হয়ে যাবে। তোমরা লিখবা ধাপ 1 এটা বাংলা কথাগুলো না লিখে তুমি যদি এভাবে লিখো তাও হয়ে যাবে। ধাপ 1 গ্লাইকোলাইসিস, স্থান সাইটোপ্লাজম। কি হয়? গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট থেকে পাইরুভেট 2 অণু পাইরুভেট উৎপন্ন হয়, খরচ হয় 2 এটিপি, উৎপন্ন হয় 4 এটিপি 2 NADPH। নিট বলতে বোঝাই আলটিমেট, মানে সর্বশেষ গিয়ে আমি কয়টা পাবো। তাহলে নিট পাইলাম হচ্ছে কয়টা? নিট পাইলাম হচ্ছে 2টা এটিপি 2টা NADPH। এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? কেউ কথা বলে না। যদি কি বলেন, একটা গান আছে না, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি একলা চলি। তাইলে ধাপ 2, আমরা পাশে আছি, আপনার একলা চলা লাগবে না ভাইয়া। আচ্ছা ধাপ 2। আচ্ছা আমরা এখন পাইরুভিক অ্যাসিড কেন, এখন তোমরা সব জায়গায় বইয়ে পড়ছো ভাই পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করলাম বা পাইরুভেট উৎপন্ন করলাম, পাইরুভেট না আসে পাইরুভিক অ্যাসিডও লেখা যায়, পাইরুভেটও লেখা যায়। আচ্ছা লিখে ফেলো, যেহেতু বইয়ে যেটা লিখছে সেটাই হচ্ছে আমার মূল জিনিস। পাইরুভিক অ্যাসিড, আমরা পাইরুভেটে বলে পাইরুভিক অ্যাসিড। কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। সংকেতটা কি? C3H4O3। কত অণু? 2 অণু। এখন প্রশ্ন হলো যে এখানে ভাই তাইলে আলটিমেটলি তো আমরা মাইটোকন্ড্রিয়াতে গিয়ে কেন আমরা এখন বলো কেন আমরা মাইটোকন্ড্রিয়াতে যাব? কারণ আমাদের কি প্লাস্টিড আছে? আচ্ছা কেন আমরা মাইটোকন্ড্রিয়াতে ঢুকব? কেন কেন কেন? কারণ এটিপি তৈরি হয় কোথায়? ETC, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে। আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে থাক কোথায়? প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়াতে। আমাদের কি প্লাস্টিড আছে? আমাদের কোনো প্লাস্টিড নাই। তো যেহেতু প্লাস্টিড নাই, আমাকে আলটিমেটলি কোথায় যেতে হবে? মাইটোকন্ড্রিয়াতে। তো এখন বলতে পারো ভাই মাইটোকন্ড্রিয়া যদি যাইতেই পারি তাহলে আমার এই যে সাইটোপ্লাজমে গ্লুকোজটা ভাঙার কি দরকার ছিল? গ্লুকোজটা সরাসরি আপনি মাইটোকন্ড্রিয়াতে ঢুকাই দিতেন, তাহলে তো হয়ে যেত। কেন হয় না? কারণ গ্লুকোজ মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন ভেদ করে যাইতে পারে না। কেন মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন ভেদ করে যাইতে পারে না? কারা কারা পড়ছো দেখি যে আমাদের মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের নাম হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এগুলো তো পড়ার কথা, অবশ্যই পড়ার কথা, ফসফোলিপিড বাইলেয়ার। আমি তো এই অধ্যায় কোচিংয়ে পড়াইছি, জানি এগুলো, আমি নিজেই পড়াইছি ওদের।
ফসফোলিপিড বাইলেয়ার, এটার অর্থ হচ্ছে যে এটা একটা লিপিড ফসফেট যুক্ত। বাইলেয়ার বলতে এটা দুইটা লেয়ার। এটা যদি কোষের ভেতরে হয়, কোষের ভেতরের দিকে একটা লেয়ার থাকে, আবার বাইরের দিকে আর একটা লেয়ার থাকে, ফসফোলিপিড বাইলেয়ার। কেন আমরা এটাকে বলা হয় বৈষম্য ভেদ্য, বৈষম্যহীন বাংলাদেশ বলে? তাহলে বৈষম্য ভেদ্য বলতে বোঝায়, বৈষম্যহীন বলছিল কেন? বৈষম্য শব্দের অর্থ হচ্ছে যে কারো প্রতি তুমি সুবিধা দিবা, কাউকে সুবিধা দিবা না, এটা বৈষম্য। এটাকে বলে বৈষম্য, মানে যখন তুমি কাউকে সুবিধা বেশি দিচ্ছ, কাউকে কম দিচ্ছ, তাকে বলা হয় বৈষম্য। এখানে এটা হচ্ছে বৈষম্য, এটা একটা বৈষম্য করে, বৈষম্য ভেদ্য, মানে এটা সবগুলোকে জিনিসকে ঢুকতে দেয় না। তোমরা কখনো পানি আর তেল, তোমাদের হাতের পাশে যদি বা ঘরে যদি পানি থাকে আর কেরোসিন থাকে বা সয়াবিন তেল থাকে বা সরিষার তেল থাকে, ওইগুলো মিশাই দেখবা তো এগুলো কখনো একসাথে হয় কিনা বলিও তো আমাকে। কেন হয় না? কারণ পানি হচ্ছে যে একরকম পদার্থ আর তেল হচ্ছে যে লিপিড। পানি আর তেল কখনো একসাথে মিশবে না। পানি একটা সমযোগী কি বলে সমযোজী যৌগ হইলেও পানি একটা পোলার যৌগ। এটা কেমিস্ট্রির পড়া, পানি কেন পোলার যৌগ, অর্থাৎ পানি তেল কখনো একসাথে মিশবে না। ঠিক তেমনি আমাদের গ্লুকোজটা হচ্ছে যে আমাদের যে গ্লুকোজ, এটা আমাদের এই মাইটোকন্ড্রিয়ার যে ফসফোলিপিড লেয়ার আছে, ঘনত্ব সেম না, ঘনত্ব সেমের থেকে বেশি হলো যে তারা সময় লাইক ডিজলভস লাইক, কিছু লাইফ ডিজলভ লাইফ একটা তত্ত্ব আছে। এখানে হচ্ছে এটা হচ্ছে লিপিড, ফসফোলিপিড। তো এই যে গ্লুকোজ, একে লিপিডটা ভিতরে ঢুকতে দেয় না। তো ভিতরে যখন ঢুকতে দিচ্ছে না, আমাকে অন্য কোনো রাস্তায় ঢুকতে হবে। তা আমি কি করি? এই পাইরুভিক অ্যাসিডে পরিণত করি। তাহলে বুঝতে পারলা কেন আসলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করলাম? কারণ গ্লুকোজ সরাসরি মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করতে পারতেছে না। আর মাইটোকন্ড্রিয়াতে কেন প্রবেশ করবো আমরা? কারণ আমরা যদি শক্তি উৎপন্ন করতেছি, আমাদেরকে অলওয়েজ ইটিসির মধ্যে যাইতে হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট জেন অবশ্যই যেতে হবে। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট জেন থাকে কোথায়? শুধুমাত্র প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়াতে। যেহেতু আমার দেহে প্লাস্টিড নাই, তাহলে আমাকে যাইতে হবে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়ার লেয়ারটা গ্লুকোজকে ঢুকতে দিবে না, এই জন্য আমাদেরকে গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করতে হবে। এটা হচ্ছে এখানের বেসিক, এগুলো বইয়ে নাই, আপাতত তোমাদের বললাম। ধাপ 2 আসি, তাহলে কোথায় ঘটে? ধাপ 2 এর নাম হচ্ছে এসিটাইল কোএসিস্টি। এসিটাইল কোএসিস্টি। বেশি হয়ে যাচ্ছে টাইম, আজকে কি এতটুকু থাকবে? 47 হয়ে গেছে গা। তোমাদের তো আবার ঘরে গালিও দিতে পারে না। আছে তো, যারা রেগুলার আছে তারাই আছে। ক্লাস চালাই যাব? আচ্ছা, তাহলে আমি এসিটাইল কোয়েটা পর্যন্ত শেষ করে দিই, যেহেতু এটা শুরু করছি। এসিটাইল কোএসিস্টি, এটাতে কি হয়? এটাতে হচ্ছে যে আমরা মাইটোকন্ড্রিয়াটা আঁকি, তাহলে আর ভালো বুঝবো। মাইটোকন্ড্রিয়া, আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরের, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরের লেয়ারটা। এই পাইরুভিক অ্যাসিডগুলো আমরা পিএ দিয়ে প্রকাশ করলাম। এটা ভিতরে প্রবেশ করে এখানে যাওয়ার সময় এই পথে এটাকে আমি জুম করলাম, এই লেয়ারটাকে আমি জুম করলাম, ধরো এটা হচ্ছে এই লেয়ারটা। এখানে যাওয়ার সময় পাইরুভিক অ্যাসিডটা এসিটাইল কোয়ে পরিণত হয়, এসিটাইল কোয়েতে পরিণত হয়। পরিণত হওয়ার সময় সে ছিল কত কারণ বিশিষ্ট? 2 কারণ বিশিষ্ট। এবং সে যাওয়ার সময় একটা কার্বন ডাইঅক্সাইড বাইরে ছেড়ে দিবে, আর পাশাপাশি একটা NADPH2 উৎপন্ন করবে। যেহেতু কোয়ে যুক্ত করলাম, এটা তো আমাকে ওকে দিতে হবে, তাহলে এটা হচ্ছে আমরা ওকে দিলাম কোয়ে। আর যদি আরো সুন্দর করে লিখি, আচ্ছা এটাই লিখি, বুঝাই দিলে বুঝবা তোমরা। এই পাইরুভিক অ্যাসিডটা যাওয়ার সময় কিসে পরিণত হবে? এসিটাইল কোয়ে। অ্যাসিটিক অ্যাসিড নাম শুনছো তোমরা? অ্যাসিটিক অ্যাসিড কয় কারণ বিশিষ্ট বলো তো? CH3
COOH, এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড না, অ্যাসিটিক অ্যাসিড 2 কার্বন বিশিষ্ট। ঠিক তেমনি পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট হলেও অ্যাসিটাইল কে যখন পরিণত হবে সে হয়ে যাবে 2 কার্বন বিশিষ্ট। কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। এখন প্রশ্ন করি, তাহলে 1 কার্বন কই গেল ভাইরা? আচ্ছা, আমি ভাই তারপর হচ্ছে বাবা অনেক কিছু বলে ফেলতেছি আসলে পড়ানোর সময়। 3 কার্বন থেকে যে 2 কার্বন হয়ে গেল, 1টা কার্বন কই গেল? 1টা কার্বনটা হচ্ছে যে এই কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে, CHO। এটা হচ্ছে কোয়ে, এটা হচ্ছে কোএনজাইম। এটা একটা এনজাইম। এটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর কিচ্ছু দরকার নাই, তোমরা জাস্ট পরীক্ষার খাতায় এটাই লিখে দিয়ে আসবা। এটা সুন্দর করে আঁকবা। এটা লিখবা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরের মাইটোকন্ড্রিয়ার অন্ত মেমব্রেন। আর এটা হচ্ছে যে ম্যাট্রিক্স, মানে এই পাশটা হচ্ছে ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। এগুলো তো পড়ছো। ম্যাট্রিক্স কি? অবশ্যই তোমাদের রায়ান ভাই পড়াইছে ম্যাট্রিক্স। এখানে সেটা কিসে পরিণত হবে? অ্যাসিটাইল কোএ। কি উৎপন্ন হবে এখানে? এখানে হচ্ছে আমি আরেকটা খালি দিই, এদিক থেকে যাওয়ার সময় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, যাওয়ার সময় NADPH2 উৎপন্ন হবে। আর যুক্ত হবে কি? যুক্ত হবে, আমি অন্য কালি দিয়ে দেখাই, কোএ। যেটা যুক্ত করব সেটাই তো অ্যাসিটাইল কোএ। এটার নাম কেন অ্যাসিটাইল? কারণ এটা কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তাহলে এখন কি কেউ জীবনে প্রশ্ন করতে পারবা যে ভাই এটার নাম কেন অ্যাসিটাইল দিয়েছেন? কারণ এটার নাম অ্যাসিটাইল। অ্যাসিটাইল জিনিসটা হচ্ছে যখন 2 কার্বন বিশিষ্ট হয় তখন তাকে বলে অ্যাসিটাইল। অ্যাসিটাইল কোএ, NADPH2। এখন বলো, এক অণু গ্লুকোজ থেকে কয়টা পাইরুভিক অ্যাসিড পাইছি? অর্থাৎ একটা গ্লুকোজ থেকে কয়টা পাইরুভিক অ্যাসিড পাইছি? 2টা পাইরুভিক অ্যাসিড পাইছি। তাহলে এই সাইকেলটা কয়বার ঘটবে? 2 বার। তাহলে এখানে কয়টা NADPH2 পাবো? মানে এটা যদি 2 বার ঘটে, ক্রেবস অ্যাসিটাইল কোএ সৃষ্টির সময় আমরা কয়টা NADPH পাবো? 2 অণু। তাহলে প্রতি তুমি লিখবা এভাবে যে এক অণু। হ্যাঁ, কারণ আমার তো পাইরুভিক অ্যাসিড কয়টা? 2টা। তাহলে 2 বার যাবে না পাইরুভিক অ্যাসিডটা? 2টা পাইরুভিক অ্যাসিড যাবে না, তো প্রতিবারে তো একটা করে NADPH উৎপন্ন হচ্ছে। তাহলে এক অণু পাইরুভিক থেকে, এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে কি পাই? এক অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু NADPH2। তাহলে 2 অণু থেকে পাবো 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADPH2। দেখি বলো, এখন পর্যন্ত আমরা কয়টা NADPH2 পাইলাম, কয়টা ATP পাইলাম? কে বলতে পারবা? অ্যাসিটাইল কোএ সৃষ্টি, এখানে কি হয়? 2 কার্বন বিশিষ্ট এক অণু অ্যাসিটাইল কে এনজাইম কোএ, এক অণু কার্বন ডাইঅক্সাইড এবং এক অণু NADPH2 উৎপন্ন হয়। তো টোটাল যদি বলি তাহলে 2 অণু অ্যাসিটাইল কোএ এনজাইম, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADPH উৎপন্ন হয়। এই ধাপটি কোথায় পড়ে? এটা কত? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। তাহলে আমরা গ্লাইকোলাইসিসে পাইটি কয়টা? গ্লাইকোলাইসিসে পাইছি হচ্ছে তোমার 2টা NADPH2। আর অ্যাসিটাইল কোএ সৃষ্টিতে পাইলা কয়টা? সেম 2টা NADPH2। এখানে কোনো ATP পাই নাই আমরা। ধাপ 2-এ কোনো ATP পাই নাই, কিন্তু ধাপ 1-এ 2টা ATP পাইছি। আর আজকে এতটুকু পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ সবাইকে। কালকে এতটুকু পর্যন্তই পরীক্ষা হবে।